আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়ান। আমার বাসা সিরাজগঞ্জ। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনাটা ইউটিউবে দিবেন। এর আগে আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভয়ঙ্কর ঘটনা পাঠানোর জন্য, কিন্তু পাইনি। তাই আজ আমি আবারও ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছে সেটা 1999 সালের দিকে হবে। আশা করি এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাওয়া যাক। রোশনি নির্জন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত 1:30 বাজে। এত রাতের রাস্তা দিয়ে একা যেতে বেশ ভয় করছিল তার। বাঁদিকের কপাল থেকে রক্ত তখনও ঝরছিল। আজ খুব বাঁচা বেঁচে গেছে সে। গাড়িটার মাতাল ড্রাইভার এমন উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিল যে আরেকটু হলেই রোশনিকে চাপা দিচ্ছিল। খুব সামলে নিয়েছে। যাই হোক, গাড়িটা ধাক্কা ছিটকে পড়েছিল সে, আর রাস্তার পাশে থাকা পোলটার আঘাত লেগে কপাল ফেটে গিয়েছিল তার। অনেকক্ষণ হুঁশ ছিল না। তারপর কিছুক্ষণ পর হঠাৎ জ্ঞান ফিরে রোশনি তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। ফাঁকা রাস্তায় সে একা পড়ে আছে। ভয়ে গা ছমছম করে ওঠে তার। ঝেড়েমেড়ে উঠে দাঁড়িয়েতেই দ্রুত পা চালাতে থাকে সে। কোনো রকম নির্জন রাস্তা পার করে বড় রাস্তায় উঠে সে। বড় রাস্তায় এসে তার হঠাৎ মনে পড়ে বাবার সুগারের ওষুধগুলো ফুরিয়ে গেছে। ওষুধ কিনতেই তো সে বেরিয়েছিল। বাবার তো নিজের শরীরের দিকে কোনো হুঁশই থাকে না। সব খেয়াল রোশনি আর তা মা রাখে। আজ রাতে খাবার পর ওষুধ খেতে গিয়ে রোশনির বাবা কমলেশবাবু দেখেন ওষুধ শেষ হয়ে গেছে। তখন রাত 11টা বাজে। রোশনি খুব রেগে যায়। ওষুধ যে ফুরিয়ে গেছে সেটা বলতে হয় না? না রে মা, তুই ছাড় না। একদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না। কাল সকালে বরং তুই দোকানে গিয়ে এনে দিস। তুমি চুপ থাকো বাবা। ডাক্তার কাকু কি বলেছে মনে নাই তোমার? একদিন যেন ওষুধ মিস না হয়। আরে, ডাক্তাররা এরকম বলেই থাকে, ছাড় তো। একে মায়ের পায়ের ভাত হাঁটাহাঁটি তেমন করতে পারেন না। তার ওপর যদি বাবা বিছানায় পড়ে যায় তাহলে সংসারটা দেখবে কে? রোশনির দাদা ব্যাঙ্গালোরের চাকরি করে, বউ ছেলে নিয়ে ওখানেই থাকে। তারও তো বললেই আসা সম্ভব হয় না। তবুও বাবা নিজেই যত্ন নেয় না। রাগ হওয়াটা স্বাভাবিক। তাই ওষুধ ফুরিয়ে গেছে শুনে রোশনি নিজেই ম্যানিব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। যেখানেই যায় রিস্ট ওয়াচটা সব সময় পড়ে নেয়। তখন তার অন্যান্যতা হলো না। রোশনির মা মিনু দেবী আর কমলেশবাবু বারবার বললেন, এত রাতে বেরোস না মা, রাস্তাঘাট কিন্তু ভালো না। কিন্তু রোশনি সেসব কথায় কান না দিয়ে বেরিয়ে পড়েছিল। কিন্তু রাস্তায় বেরিয়েও আরও হতাশ হয়ে পড়ে। এত রাত, একটাও ওষুধের দোকান খোলা নেই। তবে ও শুনেছ স্টেশনের কাছে যে হসপিটালটা আছে তার কাছে একটা ওষুধের দোকান আছে। ওটা নাকি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। কিন্তু স্টেশনও তো বেশ দূরে, বাসে 10-15 মিনিটের মতো লাগে আর কি। আর দেরি না করে রোশনি বাসে উঠে পড়লো। আজ ওষুধ নিয়ে ও বাড়ি ফিরবে, তাতে যত রাত হয় হোক। একটু পরে স্টেশনে এসে গেলাম। রোশনি বাস থেকে নেমে পড়লো, কিন্তু ওষুধের দোকানও বড্ড ভিড়। যাই হোক, ভিড় এড়িয়ে ওষুধ কিনে বেরোতে 12:15 বাজলো। বেরিয়ে এসে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে লাগলো বাস আসার জন্য। বাস স্ট্যান্ডে সে একাই অপেক্ষা করছিল। ঘড়িটা কাটা প্রায় 12টা ছুঁই ছুঁই। একটু ভয় করছিল তার। হঠাৎই একটা বাইকে তার প্রায় ঘা ঘেঁষে যাওয়ার সময় আচমকায় বাইকের পেছনে বসা ছেলেটা তার হাত থেকে মোবাইলটা ঝটপায় ছিনিয়ে নিয়ে চলে গেল। ঘটনার আকস্মিকতায় রোশনি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়ল। তারপরে চোর চোর বলে চিৎকার করে বাইকের পিছনে ছুটতে শুরু করলো। কিন্তু দৌড়ে আর কত দূর সে যাবে? একটু পরে বাইকটা একটা গলির মতো রাস্তায় ঢুকে পড়ল। রোশনির তখন কোনো খেয়াল নেই। সে পাগলের মতো গলিটায় ঢুকে ছুটতে লাগলো, কিন্তু বাইকটা যে কোন দিকে মিলিয়ে গেল আর দেখতেই পেল না রোশনি। সে তখনই রাস্তাতে ছুটতে আর চোট চোট বলে চেঁচাচ্ছে। কোনো দিকে তার খেয়াল নেই। হঠাৎই এক উন্মুক্ত গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায়। গাড়ির চালক ড্রিঙ্ক করেছিল, তাই ব্রেকটাও মারতে পারেনি ঠিক মতো। কোনো রকমে নিজেকে সামনে নিয়েছেন রোশনি, নয়তো গাড়ির তলায় একটু হলে চাপা পড়তো। তবুও শেষ রক্ষা হলো না। ধাক্কা খেয়ে রোশনি ছিটকে পড়লো, আর রাস্তার ধারে থাকা পোলটার মাথা আঘাত লেগে তার জ্ঞান হারায় সে।
তার কতক্ষণ ওভাবে পড়েছিল খেয়াল নেই। হঠাৎ নিজে থেকে হুঁশ ফিরে তার। ধাক্কায় হাতে থাকা ওষুধগুলো না জানি কোথায় ছিটকে পড়েছে, কিন্তু সেই ওষুধগুলো তো আর বাবাকে দেওয়া যায় না। তাই ও আর খোঁজার চেষ্টা করেনি, পা বাড়ালো বাড়ির পথে। সে বাড়ি ফিরতে দেখে মা বাবা তার জন্য অপেক্ষা করতে করতে দরজার কাছেই ঘুমিয়ে পড়েছে। টেনশন করে শরীর খারাপ হলো না তো মানুষ দুটোর রোশনি বাবাকে জাগিয়ে বলে, বাবা, মা, আমি এসেছি, আর তোমরা চিন্তা করো না। মিনু ধরবর করে উঠে রোশনিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এই বুঝি তোর আসার সময় হলো, আর আমরা যে এদিকে তোর চিন্তায় মরছিলাম। তারপর হঠাৎই মিনুদেবী রোশনির কপালে ঠোঁটটা খেয়াল করলেন। এ কি রে, এত রক্ত কেন, কি হয়েছে তোর? গায়ে হাত দিতেই মিনু শক খাওয়ার মতো চমকে উঠলেন। এ কি রে, তোর গা তো একেবারে বরফের মতো ঠান্ডা। অবশ্য হবেই নাই বা কেন, অতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলি, গোটা হিমটা গায়ে লাগা আছিস। বললাম না নভেম্বর রাতে গায়ে একটা চাদর দে, মেয়ে কথা শুনলে তো তারপর জ্বর বাঁধালে সেই তো আমাকেই ভুগতে হবে। আরে বাবা, আমার কিচ্ছু হবে না তো। ঘটনাটা শোনার আগে রুচির সব ঘটনা খুলে বলে মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে মিনুদেবী বললেন, তোর বাবা বলল কাল সকালে যা, কিন্তু তুই সেই আজও যেতে গেলি কেন? মোবাইলটা গেছে, যাক, তোর যদি কিছু হয়ে যেত। হ্যাঁ। পরের দিন সকালে রশ্মির একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কি আশ্চর্য, কাল যে ওরকমভাবে চোট লাগলো কোনো ব্যথায় অনুভব করতে পারছিল না। রশ্মির শরীরটা এতই ফুরফুরে লাগছিল, মনে হচ্ছিল যেন ওজন অনেকটা কমে গেছে, হাওয়ায় যেন ভেসে ভেসে চলেছে সে। তখনও ভালো করে সকাল হয়নি, একটু অন্ধকার ভাব তখনও রয়েছে। রোশনি ভাবলো মা বাবা তো এখনো ওঠেনি, ওদের উঠতে উঠতে এখনো অনেক দেরি হবে আর কি। ততক্ষণে নিজেই একটু চা বানিয়ে খেয়ে নেই, এই ভেবে রোশনি রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরটা একটু ভেতরের দিকে আর জানালাটাও একটা, তাই বেশ অন্ধকার ছিল রান্নাঘরে। রোশনি আলো জ্বালাতে গেল, কিন্তু সুইচ দেওয়া সত্ত্বেও আলো জ্বলল না। অথচ লোডশেডিং হয়নি, তাহলে ফ্রিজ চলতো না। লাইটটা ফ্রিজ হয়ে গেছে ভেবে অন্ধকারে কোনো রকম গ্যাসও ওভেনটার দিকে গেল, কিন্তু এদিকে যেতেই আবসা আলোয় দিকে আপনমস্তক কালো চাদরে ঢেকে যেন কে যেন দাঁড়িয়ে আছে। মা, এত রাতে তাড়াতাড়ি উঠে পড়েছ? রোশনি প্রশ্ন করে, কিন্তু রহস্যময় মানুষটি কোনো উত্তরই দিলেন না। বুঝেছি, ম্যাডামের অভিমান হয়েছে বলেই কালো চাদর পরিহিত ব্যক্তিটি জড়িয়ে ধরল রোশনি। কি করব বলো, কাল তোমার কথা না শুনেই বেরিয়ে গেছি আসলে। রোশনির হাত দুটো ছাড়িয়ে পিছনে তাকাতেই এবার সে গায়ের চাদরটা খুলে ফেলে। চোখ দুটো তার সম্পূর্ণ কালো, কোথাও সাদা ভাব নেই। এতটুকু মুখের ভেতর থেকে ভয়ানক দাঁত দেখা যাচ্ছে, যেন ছুরির ফলা। ওই দাঁত যেখানে বসাবে ঘুবলে মাংস তুলে নেবে, অনেকটা সারা গায়ে এতটুকু মাংস নেই। হাড়ের ওপর চামড়া, দুটো হাতে অসম বড় নখ, আর ডান হাতে নোংরা মতো অস্ত্র। সে অস্ত্রের ফলায় কবেকার শুকনো রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে কে জানে। এমন বিভৎস রূপ দেখে রোশনি চিৎকার করতে লাগলো, কিন্তু শুধু ঘোঙানির মতো শব্দ বেরোলো। বিভস্ত মূর্তিত হতরে বা হাত দিয়ে রোশনির হাতটা সজোরে চেপে ধরল। তারপর ভয়ঙ্কর গলায় বলল, তোকে তো আমি নিয়ে যাবই, কোথায় ফালাবি? আমার চোখে এড়িয়ে। এই বলে লোকটা তার হাড় বের করা বজ্র মুষ্টিতে রোশনির হাতটা ধরে টানতে লাগলো। তার লম্বা নখের খোঁচায় হাত কেটে রক্ত পড়তে লাগলো রোশনির। প্রাণপণে চিৎকার করতে লাগলো রোশনি, বাঁচাও, বাঁচাও আমাকে। ডাক্তারবাবু রোশনির পালস চেক করতে করতে বললেন, এমনিতেই তো কোনো প্রবলেম নেই, তবে পালসটা যাই হোক, হয়তো আমারই ভুল। মেয়েটা আমার ঠিক আছে তো? চিন্তিত কমলেশবাবু বললেন। ডাক্তারবাবু অয়নসেন কমলেশবাবুর বন্ধু, এ বাড়িতে হামেশাই যাতায়াত তার। রোশনির নারী নক্ষত্র তার জানা আছে, কিন্তু আগে থেকে তিনি যে রোশনিকে চিনতেন, এই রোশনির সাথে যেন কোনো মিলই নেই শারীরিক মানসিক কোনো দিক থেকেই। মনে হচ্ছে কালকের ট্রমাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই হ্যালোসিনেশন হচ্ছে, তার জ্ঞান হারাচ্ছে। তবে তোরা ওকে নিয়ে আর ওকে একা ছাড়বি না, একদম বিপদ ঘটে যেতে পারে, ঠিক আছে? কয়েকটা ওষুধ লিখে দিয়ে এরপর বেরিয়ে এলেন অয়নবাবু।
এদিকে ভোরের ঘটনাটা যে হ্যালোসিনেশন ছিল সেটা কিছুতেই মানতে ইচ্ছে করছে না রোশনির, কারণ তার হাতের নকাশেই গভীর আঁচড়ের দাগটা এখন স্পষ্ট। কিন্তু মা বাবা ওকে বলছেন ওর হাতের কাছেই নাকি এটা ছুরি পড়েছিল, ওতেই নাকি হাত কেটে গেছে বেকায়দায়। বিশ্বাস করতে ইচ্ছে না করলেও সবার কথায় হ্যালোসিনেশন বলেই বিশ্বাস করতে শেষ পর্যন্ত রোশনি। পরের দিন বিকেলে চমকানোর আর দফা নাই রোশনির। দাদা বৌদি হঠাৎই বিকেলে হাজির হয় ব্যাঙ্গালোর থেকে ছেলেকে নিয়ে। আগাম খবর না দিয়ে সবার সাথে গল্প আড্ডা দিয়ে মনটা বেশ শান্ত হলো রোশনির। দাদার ছেলে অভিককে কোলে নিয়ে রোশনি বলল, আজও ও আমার সাথে শোবে, কতদিন দেখি না আমার বাবুটাকে। অভিকের গাল চিপে বলল রোশনি। রাত অভিকটা বুকে আঁকলে শুয়েছিল রোশনি। হঠাৎ গালে কি রকম ব্যথা লাগলো রোশনির। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই দেখে তার গল কামড়ে ধরেছে অভিক, আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। স্যার স্যার এই বলে অভিককে ঠেলে সরিয়ে দিতে গেল রোশনি, কিন্তু সে সরল না। উল্টে সে তার হাতটা কামড়ে ধরলো আর কি। উফ লাগছে বাবু, এমন করে না বলে রোশনি একটু ধাক্কা দিল তাকে, আর সেই ধাক্কাতে অভিকে মাটিতে ছিটকে পড়লো আর পড়তেই কাঁদতে শুরু করলো সে। তারপর টর্চটা খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু গোটা বিছানা হাতেও টর্চটা পাওয়া গেল না কোথাও। হঠাৎই অভিকের কান্নাটা কেমন যেন মানুষের কান্না বলে মনে হলো। কেমন জানতর একটা চিৎকার করছে অভিক। অন্ধকারে কোথাও কিছু না পেয়ে অসহায় রোশনি এবার চিন্তিত হয়ে পড়ল। বাবু এরকম আওয়াজ করছিস কেন? কেন লেগেছে? আসলে আমি তোকে ধাক্কা দিতে চাইনি, আসলে গালে আর হাতে এমন লাগছিল। হঠাৎই অভিক মেঝে থেকে কেমন যেন উঠে আসার মতো বিছানায় সে লাফ দিয়ে এলো, আর এসেই সে জানতো বা শব্দটা করে ঝাঁপিয়ে পড়ল রোশনির ওপর। ভয়ানক গলায় বলল, আমায় ঠেলে দিলি কেন? কোথায় তোর ব্যথা লাগছিল? রোশনি অবাক হয়ে দেখে সত্যি ওর গালে আর হাতে কোনো ব্যথা নেই। রোশনি কিছু একটা বলতে যাবে, হঠাৎই অভিক তার হাতটা রোশনির কপালে বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমো লিপি, তুমি ঘুমো। কিন্তু হঠাৎ কেমন যেন সন্দেহ হয় রোশনির। কপালে যে হাতটা স্পর্শ করে আছে সেটা কোনো শিশুর হাত বলে কোনোভাবেই মনে হলো না রোশনির। মনে হলো প্রাপ্তবয়স্ক মানুষের হাত। সেদিনই ছিল জ্যোৎস্না মাহফি রাত। হঠাৎই চাঁদের উপর থেকে মেঘের আবরণ সরে গেল, আলো এসে পড়লো অভিকের মুখে। কিন্তু সে তো অভিকের মুখ নয়, এ তো সেদিন ভোরে রান্না করে যাকে দেখেছিল সেই বিবস্ত মুখ। চিৎকার করে অভিকে ঢেলে দিল সহজরে, আর কিছুক্ষণ পরে রোশনির ঘরের আলো জ্বলে উঠল। রোশনির বাবা মা দাদা বৌদি ছুটে এলো ঘরে। এসে দেখেন মেঝেতে পড়ে আছে অভিকের বা হাতের কনুইটা বেশ কিছুই পড়ে গেছে, আর সে কেঁদে কেঁদে বলছে, লিপি খুব পচা, আমায় খালি ঘাট থেকে ফেলে দেয়। রোশনির বৌদি এসে অভিককে কোলে নিয়ে বলে ওঠে, এসব কি শুনছি রোশনি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ? হঠাৎ রোশনির মাথা বালিশের পাশে কি যেন একটা চকচকে জিনিসে নজর পড়ে রোশনির দাদা সুজনের কাছে যেতেই চমকে উঠে সে বলে, মা বাবা দেখো, রোশনির কাণ্ড বিছানা ছোড়া নিয়ে শুয়েছে। তখন রোশনির রক্তাক্ত লাল গাল আর হাতের দিকে নজর পড়ে সকলের। পরদিন সকালে ডাক্তারবাবু আবার আসেন রোশনিকে দেখতে। বেশ কিছুক্ষণ চেক আপের পর রোশনির বাবা মা দাদা বৌদি সকলকে বাইরে আসতে বলেন ডাক্তারবাবু। তারপর অনেকক্ষণ ধরে কি যেন আলোচনা হয় বাড়ির বৈঠকখানায়, কিন্তু রোশনির কাছে কিছুই পৌঁছায় না। সে গভীর ঘুমে অচেতন। স্বপ্নে দেখে খুব সুন্দর এক দেশে পাড়ি দিয়েছে সে, যেখানে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, খিদে নেই, ঘুম নেই, আছে শুধু হাসি খুশি পড়া কয়েকটা তৃপ্ত মুখ যারা অবিরত খোঁজ গল্পে মুগ্ধ। সে আড্ডার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। রোশনি যেতে তার হাত ধরে টেনে নিল এক অনন্য সুন্দরী মেয়ে। আহা, এত রূপে ঝালসায় যে এদেরই বুঝি ঠাকুমার ঝুড়িতে পড়ি বলে। ডাক্তারবাবু অতক্ষণ কি বলেছিলেন গো তোমাদের? ঘুম ছড়ানো গলায় রোশনি বলল। অহন বলল, তোর তেমন কিছু হয়নি, শুধু ক্লান্তির জন্য একটু মানসিকভাবে অসুস্থ তুই। তোকে কোথাও বেরোতে নিয়ে গেলেই তো তুই সেরে উঠবি। সত্যি তো বাবা, এই গত কয়েকদিন ধরে যা হচ্ছে আমার সাথে আর নিতে পারছি না। কোনো চিন্তা নেই তোর, কালই তোকে এমন জায়গায় নিয়ে যাবো দেখবি আর ফিরতেই মন চাইবে না। তাই তো
তো কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় গ্রামটা। বাড়ির গাড়িতে চড়ে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেল ওরা। কলকাতার এত কাছে, অথচ জায়গাটার নাম সেভাবে শুনিনি। গাড়ি থেকে নামতে নামতে রোশনি জিজ্ঞেস করলো, শুনবি কি করে মা? এমন জায়গায় তো আর লোকে শখ করে আসে না। মিনুদেবী বলে উঠলেন, মানে? রোশনির কেমন খটকা লাগলো মনে। কিছু একটা বলতে যাচ্ছিল রোশনি, হঠাৎই গাঢ় কালো মেঘে আকাশ ছেয়ে গেল। ধমকা ঝড়ে চোখ মুখে ধুলো ঢুকে দম বন্ধ হবার জোগাড়। হঠাৎই কোথা থেকে যেন একটা সুন্দরী পারফিউমের গন্ধ ভেসে এলো। আরে, এটা তো রোশনির প্রিয় পারফিউম। কেমন নেশা লেগে গেল রোশনির। ঝড়ে তীব্র ধুলার তাণ্ডবে চোখ খোলার তো উপায় নেই। চোখ বন্ধ করেই কোনো এক অজানা নেশার টানে এগিয়ে চলল রোশনি। সে পথ অনেক লম্বা। চলতে চলতে কখন যে হুঁশ হারিয়েছে সে খেয়ালই করেনি। হঠাৎ এক মুঠো ঠান্ডা জলের ছিটেই হুঁশ ফেরে রোশনির। পাগলি, কবে বুঝবি তুই? আর ওদের মতো নোস তুই? হ্যাঁ, তোর ব্যথা লাগে না? কষ্ট হয় না? ভয় করে না? হুঁশ হারায় না? গলাটা কেমন যেন চেনা চেনা ঠেকে রোশনির। চোখ খুলেই দেখে কোনো একটা পুরনো রাজমহলের পালঙ্কে সে শুয়ে আছে। আর সামনে দাঁড়িয়েছে সেই বিবস্ত্র লোকটা যাকে সে রান্না করে গতকাল অবিকের মুখে দেখছিল। এবার সে কেঁদে উঠল। কে তুমি? কেন বাবা আমার পেছনে পড়ে আছো? একটু শান্তি দাও না আমায়। ভয়ানক দাঁত বের করে হেসে উঠিয়ে লোকটা বলে, তুই যাতে শান্তি পাস সেই ব্যবস্থাই তো করার চেষ্টা করছি, কিন্তু তুই সেটা কিছুতেই বুঝতে চাচ্ছিস না। মানে? ওরে পাগলি, তুই মেরে গেছিস। হ্যাঁ, তুই মরে গেছিস। এই হলো কার তোর জন্য নয়। এবার যে তোকে মায়া কাটাতে হবে। দুঃখ, আনন্দ, মায়া, যন্ত্রণা, ভয় এসব সেই রাতেই শরীরের সাথে সাথে শেষ হয়ে গেছে। একটা মৃত শরীর নিয়ে তুই ঘুরিয়ে বেড়াচ্ছিস। মানেটা কি? আমার যা বলবে আমি তা বিশ্বাস করবো নাকি? এত বোকা মনে হয় আমাকে? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কোনো ভালো উদ্দেশ্য নিশ্চয়ই নয়। বুঝেছি, মুখের কথাই তোর বিশ্বাস হবে না। বেশ, তাহলে চোখ বন্ধ করে বল, আমি সব কিছুই দেখতে চাই। রোশনি চোখ বন্ধ করলো আর বলল, আমি সব কিছুই দেখতে চাই। আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার মিলে গেল আর ফুটে উঠলো সেই রাতের ঘটনা। যে ঘটনা রাতে বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছিল সে। তারপর মোবাইল চুরি হওয়ার পর সে তখন বাইকের পিছনে ধাওয়া করছিল। হঠাৎই একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারলো। ধাক্কায় ছিটকে পড়ে রোশনি আর সে স্পট ডেড হয়। একটু পরে সে তখন তার জ্ঞান ফেরে। সে অজ্ঞান থেকে জ্ঞান ফেরে নয়, সেটা ছিল অতৃপ্ত আত্মার মৃত্যুর কথা ভুলে গিয়ে নিজের মৃত শরীরের পুনর্প্রবেশ করা। না, আমি মরিনি। চিৎকার করে কেঁদে উঠলো রোশনি, আমি মরিনি, আমি মরিনি বলে চিৎকার করে ঘরের সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। তারপর রাগের মাথায় নিজের মাথা ঠুকতে লাগলো পালঙ্কের সজোরে। কি রে, খুব ব্যথা করছে? লোকটা হেসে বলল। রোশনি অবাক হয়ে দেখলো তার একটুও ব্যথা লাগছে না। শরীরে কপাল ফেটে রক্ত পড়ছে, তবুও কোনো ব্যথা পাচ্ছে না। বলেছিলাম না তোর ব্যথা যন্ত্রণা কিছু লাগবে না? তবুও মানুষ জীবনে অবশ্যই সহজে ভুলিসনি। হ্যাঁ, তাই সেদিন রান্নাঘরে যখন হাত ছেড়ে গেল অভ্যস্তবশত চিৎকার করলি, ব্যথার কারণে নয়। আর তুই যদি মৃত সত্যি না হতিস তাহলে কি পুরনো দিনের স্মৃতি এভাবে দেখতে পাচ্ছিস নাকি? হ্যাঁ। এতক্ষণে রোশনি নিজের মৃত্যুটাকে একটু হলেও মেনে নিয়েছে। বলল, কিন্তু আমি মরে গেলেও আমার বাড়ির লোক ঠিক আমায় ফিরিয়ে নিয়ে যাবে। ওরা আমায় ছেড়ে থাকতেই পারবে না। বোকা মেয়ে। লোকটা একগাল হেসে বলল, ওরাই তো তোকে রেখে গেছে এখানে। আর পাগলি, যাতে তুই আর ও বাড়িতে ফিরতে না পারিস। মানে? মানে আবার কি? তোর ওই দাদা কি শখ করে এসেছে ভেবেছিস নাকি? হ্যাঁ, তোকে ওই ডাক্তার দেখার পরে বুঝতে পেরেছিল, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। তোর পালস পাওয়া যায়নি। তারপরে তোর দাদাকে ফোন করে ডাকে ওই অয়নবাবু। তোর দাদা কি কাজ করে সেটা তো তুই ভালো জানবি। ও তো প্যারানর্মাল এক্সপার্ট। হ্যাঁ,
এসবের ব্যাপারে ওপর প্রচুর গবেষণা করেছে সে, তাই সে শুনেই বুঝে গেছে ব্যাপারটা কি। তাই পরের দিন বিকেলে এসে হাজির হয়, যদিও তোর মা বাবা বৌদিকে কিছুই জানায়নি। তারপর যে রাতে অভিকে সঙ্গে নিয়ে শুলি, সেই রাতেই তার দাদা নিশ্চিত হয়ে গেল যে তুই মৃত। পরের দিন ডাক্তারবাবু এলেন, আর এবার চেক আপের পর তার আরও বুঝতে বাকি রইল না ব্যাপারটা। তোর মা বাবা প্রথমে খুব ভেঙে পড়েছিল জানিস, ওরা তোর মতো বিশ্বাস করতে চাইছিলেন না। হ্যাঁ আমি জানি, রোশনি ব্যস্ত হয়ে বলল। মা বাবা আমায় ঠিক রাখবে বাড়িতে, আমি যতই মরে চাই না কেন। দাঁড়া পাগলি দাঁড়া, পুরোটা শোন আগে। ওরা প্রথমে কাঁদলেও পরে বেশ ভয় পেয়ে গিয়েছিল। মৃত মানুষের সঙ্গে ওঠা বসা করতে কার না ভয় করে বলো। তাই তো সে ঘুরতে আসার নাম করে সকলে তোকে এই অবিন্দনন্দগড়ের গৃহে পৌঁছে গিয়ে গেছে। এই বাড়িতে কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এই বাড়িতে কোনো পার্থিব পথ দিয়ে আসা যায় না, এক অপার্থিব রাস্তা দিয়ে আসতে হয়, যা দেখতে অনেকটা তোদের বাসায় ঘূর্ণিঝড়ের মতো। আর তোর দাদা এই অভিনন্ত গড়ের ব্যাপারে অবগত। কোনো ম্যাপে এই জায়গার নাম পাবি না, কারণ এই জায়গায় অপার্থিব ওদের কাজ ছিল তোকে এই প্রেতাত্মা গৃহের রাস্তা দেখানো। অনেকে পাগলামো করেছিস পাগলি, এবার আমার সাথে চল, তোকে গন্তব্যে পৌঁছে দিই আমার ছুটি। কিন্তু বাড়ির সবাইকে ছেড়ে আমি, ওরে তুই আর ওদের মেয়ে নস না? হ্যাঁ ওদের মেয়ে নস, ওরা আজ তোকে স্নেহ করে না, ভয় করে। তোর উপস্থিতি আজ ওদের কাছে আনন্দ নয়, আতঙ্কের কারণ। এবার তো চল, কতদিন ধরে কত খাটতেই না হলো আমার তোকে বোঝাতে যে তুই মৃত, কিন্তু তুমি কে, কি তোমার পরিচয়? হ্যাঁ আমি ওই মৃত্যুদূত। মৃত শরীর থেকে নির্গত আত্মাকে সঠিক গন্তব্যে পৌঁছানোই আমার একমাত্র দায়িত্ব। কিন্তু আমি কোথায় যাব? কেন আজ ভোরে যে মিষ্টি স্বপ্ন দেখছি না, সেই জায়গাটা, সেখানে খোঁজ গল্পেরই শেষ হয় না। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।